ঠিক আছে, বসার ঘরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? আমি কি আপনাকে খেয়ে ফেলবো? না, তা না। আচ্ছা থাকুন। বলতে বলতেই হঠাৎ কারেন্ট চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মিতুল তখনও চুলা জ্বালায়নি বলে এক ফোঁটাও আলো নেই রান্নাঘরটায়। মিতুল অন্ধকার ভয় পায় ভেবেই আশিক একটু উঁচু স্বরে বলে উঠল। মিতুল, আপনি কোথায়? মিতুলের গলা শোনা গেল। সে বলল, এই তো আমি এখানে, ম্যাচের বক্সটা পাচ্ছি না। বলেই হাতড়াতে লাগলো চুলার পাশটায়। আশিকও সামনের দিকে এগোতে এগোতে মিতুলের কাছাকাছি এসে গেল। যদিও তারা দুজন দুজনকে দেখতে পাচ্ছে না বলে বুঝলো না দুজন দুজনের কতটা কাছাকাছি। মিতুল ম্যাচের বক্সটা খুঁজে পেতেই পেয়েছি পেয়েছি বলে সামনের দিকে এগোতেই হুমড়ি খেয়ে পড়লো আশিকের ওপর। সব কিছু এমন আকস্মিক হলো, দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। মিতুল দুহাত আঁকড়ে ধরে রেখে আশিকের দুই কাঁধে, আর আশিকের দুই হাত চলে গেছে মিতুলের দুই বাহুতে। খুব কাছাকাছি গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনতে পেল মিতুল। আস্তে করে বলল, প্লিজ ছাড়ুন। উত্তর পেল। আপনি এসে আমার গায়ে পড়েছেন, আমার দোষ নেই কিন্তু। মিতুল লজ্জিত ভঙ্গিতে বলল, ইচ্ছে করে পড়েছি নাকি? অন্ধকারে না দেখতে পেরে পড়েছি। এবার ছাড়ুন। বলেই দুহাত আলগা করতে গেল। আশিক মিতুলের আলগা করা হাতটা আবারও কাঁধে রেখে বলল। সরবেন না প্লিজ। অন্ধকার ঢাকায় আশিক দেখতে পেল না মিতুলের গাল রক্তিম আকার ধারণ করেছে। সে আস্তে বলল, কি করছেন কি? বদমতলব আছে নাকি কোনো? ছাড়ুন আমাকে। আশিক অন্ধকারে মিতুলের কপালে আন্দাজ করে সেখানে হাত রেখে বলল, আপনি নিশ্চয় জানেন আমি ঠিক কতটা ভদ্র স্বভাবের। কোনো বদমতলব যে আমার থাকতে পারে না তা আপনি জানেন, কিন্তু আপনার কাছে আমার ভীষণ অভদ্র হতে ইচ্ছে করে। এই যে আপনি আমার গলায় জড়িয়ে আছেন, ইচ্ছে করছে আপনি সারা জীবন এইভাবে আমাকে জড়িয়ে ধরে থাকুন। খুব বেশি কিছুকে চেয়ে ফেলেছে মিতুল। মিতুল জবাব দিল না, চুপ করে রইল। কি বলবে সে? আশিক ম্যাচের বক্সটা নিয়ে একটা ম্যাচের কাঠে দাঁড়ালো। সেই কাবা কাবা আলোয় মিতুলের সুন্দর মুখটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। সেই মুখের দিকে তাকিয়ে আশিক বলল, আপনাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। শুনেছেন আপনি? হুম। এর আগেও আমি আপনাকে এই কথা বলার পর আমাকে রিজেক্ট করেছিলেন, আর রিজেক্ট করলেও আমি আরও হাজারবার বলবো আমি আপনাকে ভালোবাসি। আমার জীবন একমাত্র নারী শুধু আপনি। আমার জীবন আসার অধিকার একমাত্র আপনার, আর কারণ না। হুম। শুধু হু হু করবেন, কিছু বলবেন না? বলবো। কি বলবেন? আমিও আপনাকে। বলুন প্লিজ। আশিকের গলায় বিস্ময় একই সাথে আকুতি। আমিও আপনাকে অনেক। আপা, কোথায় তুমি? তুতুলের গলা শোনা গেল। ঝট করে মিতুল আশিককে ছেড়ে দিয়ে আর একটা ম্যাচের কাঠি জেলে দিল। আশিককে ভীষণ হতাশ দেখালো। মিতুল বলতে গিয়েও বলতে পারল না মানুষটাকে মনের কথা। তুতুল রান্নাঘরে এসে ওদের দুজনকে দেখে বলে উঠল, আপা, তুমি আছো এখানে? তোমাকে আমি খুঁজছি। আরে আশিক ভাইয়া, আপনিও এখানে? কারেন্ট চলে গিয়েছে তাই আমি মোমবাতি নিয়ে এসেছি। ভালো করেছি না? আশিক মনে মনে বলল, ওই শালিকা, কি টাইমিং তোমার! একেবারে স্পেশাল মোমেন্ট হলেও হতে পারতো, সময়টা চলে এলো। মিতুল মোমবাতি হাতে নিয়ে বলল, তোরা যা, আমি কফি বানিয়ে আনছি। স্যার, আপনিও যান তুতুলের সাথে। তার কাঁপা কাঁপা গলা শুনে আশিক বুঝতে পারল আজ সত্যিই মনের কথা জানানোর মুহূর্তটি এসেছিল তাদের জীবনে। ওরা চলে যাওয়ার পর মিতুল বুকের বাঁ পাশটায় হাত রেখে ঘন ঘন শ্বাস নিল। কি ভীষণ অনুভূতি মানুষটার স্পর্শে। মানুষটা তাকে এই অনুভূতি দিয়েই আগাগোড়া মেরে ফেলবে মনে হয় শেষমেশ। প্রায় অনেকক্ষণ পর শওকত সাহেব ফিরে এলেন। তখন প্রায় রাতের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। তিনি খেতে খেতে আশিকের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আজ আমাদের সাথে থাকায় খুব খুশি হয়েছি, সাথে নিশ্চিন্ত হয়েছি। আমার মেয়ে সঠিক মানুষের অধীনে চাকরি পেয়েছে। আশা করি ও তোমাকে কখনো আশাহত করবে না। আশিক মুখে কিছু বলল না, মনে মনে বলল, আমি তো সারা জীবনের জন্য ওর দায়িত্ব নিতে চাই, সেজন্যই আপনার অনুমতি আমাকে নিতে হবে। শওকত সাহেব আবার বললেন, বাবা, তুমি আমাদের পরিবারের একজন সদস্যের মতোই, তাই তোমাকে বলা যায় মিতুলের বিয়ের জন্য আমি একটি ছেলে দেখেছি। সে আগামীকাল আসছে আমাদের বাড়ি। মিতুলের সাথে কথাবার্তা বলবে, তুমিও থেকো, পরিচয় করিয়ে দেব, কেমন? খাবার ঘরটা হঠাৎ শুনশান হয়ে গেল। মিতুলের মনে হলো আশেপাশে কোথাও বাজ পড়েছে। এ কি শুনলো? নিশান আগামীকাল আসছে।
কেন বাবা তার কাছ থেকে কোনো মতামত না নিয়ে কেন আসতে বললো তাদের এখানে? এরা কোনো কথা হলো? আবার আশিক স্যারও এখানে, এ কোন মুসিবতে পড়লো সে? আশিকের দিকে তাকিয়ে দেখলো সে কেমন নির্লিপ্ত। সাখাত সাহেবকে আস্তে করে বলল। আচ্ছা আঙ্কেল। মিতুলের গায়ে যেন জ্বালা ধরে গেল। চাইছে কি লোকটা? কেন এভাবে কষ্ট দিচ্ছে? এদিকে তার কাছাকাছি চলে আসছে, অন্যদিকে এমন ভাব করছে যেন কিছুই হচ্ছে না। সব কিছু এমন অস্পষ্ট, ঘোলাটে আর জটিল কেন? নিশানের পরিবার সহ আসার কথা থাকলেও নিশান একাই এসেছে। এখানে এসে আশিককে দেখে যতটা অবাক হওয়ার কথা ছিল, নিশানের ততটা অবাক ও সে হয়নি। সব মিলিয়ে এখনও অনেক কিছুই ঘোলাটে রয়ে গেছে মিতুলের কাছে। সে বসে আছে নিশানের বরাবর সোফাটায়, পাশে শওকত সাহেব। আশিক নিশানের পাশেই বসা। আশিকের চোখে মুখে অদ্ভুত এক নির্লিপ্ততা। শওকত সাহেব বলে উঠলেন, নিশান বাবা, তুমি আর আশিক ছোটবেলায় বন্ধু, এটা শুনে খুবই চমৎকৃত হয়েছি বাবা। সাথে অনেক খুশি হয়েছি। আমার সবসময় দুটি মেয়ে ছিল, এখন মনে হচ্ছে আমার দুইটি ছেলেও হলো। নিশান হেসে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। আপনার কথা আব্বুর কাছে শুনে শুনে বড় হয়েছি। আজ আব্বু আম্মু আসতে চেয়েছিল, যদিও কিন্তু আমি চেয়েছিলাম ঢাকার বাসায় সবাই একসাথে হতে, তাই সাথে করে আনিনি। ঢাকা ফিরে আপনাকে আমি নিজে এসে আমাদের বাসায় নিয়ে যাব, সবাই একসাথে অনেক গল্প করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাবা। অনেক বছর পর তোমার বাবার সাথে সেদিন দেখা হলো, ওর দেখা পাবো কোনোদিনও ভাবিনি। মিতুলদের মা আজ বেঁচে থাকলে খুব খুশি হতো। তোমার বাবা খুব স্নেহ করতেন তাকে, ছোট বোনের মতো। তা বাবা, বিয়ের ব্যাপারে কি কিছু বলতে চাও? তোমার কি মতামত? আমাদেরও তো জানা দরকার। আঙ্কেল, সে ব্যাপারেই কথা বলতে আমি সরাসরি আসতে চেয়েছিলাম, তাই আজ আমার এখানে আসা। এসে আমার বন্ধুকেও এখানে পেয়ে গেলাম, ভালোই হলো। আমি খুব নার্ভাস ফিল করছিলাম। না না বাবা, নার্ভাসের কিছু নেই। আশিক বাবা, তোমার বন্ধুকে আশ্বস্ত করো, আমরা মানুষ হিসাবে খুব একটা খারাপ নই, কিন্তু তুমি তো জানো। আশিক নিশানের কাঁধে হাত দিয়ে বলল, তুই কবে থেকে নার্ভাস হতে শুরু করলে বলতো? রিল্যাক্স হও, এখানে সবকিছু তো কমফোর্টেবল যে তোর এখান থেকে যেতে মন চাইবে না। আমি তো 2 দিনে এই গ্রামটার মায়ে পড়ে গেছে। নিশান একটু এগিয়ে এসে গলা নামিয়ে আস্তে করে বলল, গ্রামের মায়া পড়েছিস শুধু, তুই শিওর? আশিক জবাব দিল না, হালকা হেসে অন্যদিকে তাকিয়ে রইল। মিথুলের ভেতরে অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। তার ইচ্ছা করছিল উঠে যেতে এখান থেকে, যেতে যেতে বলতে, আমি কোনো বিয়ে শাদি করব না, দম বন্ধ লাগছে আমার আপনাদের এসব হেয়ালিতে। কিন্তু বাবার সম্মানের দিকে তাকিয়ে ওকে চুপ থাকতে হলো। শওকত সাহেব বললেন, নিশান বাবা, তুমি কি মিতুলের সাথে কোনো আলাপ করতে চাও? আলাপ করতে চাইলে ব্যবস্থা করে দেয়া যাবে। নিশান উত্তর দিল, আঙ্কেল, আপাতত ওনাকে আমার কিছু বলার নেই। আশিকের অফিসে ওনাকে অনেক আগে আমি দেখেছি। খুবই পরিশ্রমী আর ডেডিকেটেড মেয়ে মিতুল, নিঃসন্দেহে। শওকত সাহেব খুশি খুশি গলায় বললেন, আমার এই মেয়েটি আমার পরিবারকে গুছিয়ে রেখেছে ওর সবটুকু দিয়ে। ওর মা চলে যাওয়ার পর আমি একদম এলোমেলো হয়ে পড়েছিলাম। আমার ওইটুকুনি মেয়ে আমাকে কি সুন্দর সামলেছে। মিতুল আস্তে করে বলল, বাবা প্লিজ এসব কথা বাদ দাও, ভালো লাগছে না দুঃখের কথা শুনতে। নিশান বলল, আঙ্কেল, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। মিতুলের ভ্রু কুঁচকে গেল। কি বলতে চায় নিশান একান্তে? বিয়ে ডেট ফিক্সড করতে চায়? দ্রুত বিয়ে করে নিতে যেতে চায় তাকে? এমন কিছুই কি বলতে চায়? আর বললেও কি? আশিকের কাছ থেকে কিছু আশা নেই। তার নির্লিপ্ততা প্রমাণ করে দিচ্ছে সে আসলে একটা কাপুরুষ। নিতান্তই তাকে কষ্ট দিতে এখানে এসে হাজির হয়েছে, আর কিছুই না। মিতুল ঝট করে উঠে নিজের রুমে চলে গেল। আজ অনেক কাঁদবে সে, অনেক। মা থাকলে হয়তো মাকে জড়িয়ে ধরে কাঁদতো, কিন্তু এখন জড়িয়ে ধরে কাঁদার মতো কেউ নেই। তুতুল ছোট মানুষ, ওর সামনে কাঁদা যায় না, ওকে দুঃখ দিতে চায় না মিতুল। বসার ঘরে নিশানের সাথে কি কথা হচ্ছে জানে না মিতুল। সে তার ঘরে এসে বাতি নিভিয়ে বারান্দায় এসে বসলো। এখানে আর ভালো লাগছে তার। ঢাকায় ফিরতে ইচ্ছে করছে। নাদিয়াকে খুব মনে পড়ছে। নাদিয়া এমন একজন মানুষ যাকে সব বলা যায়। নাদিয়াকে কষ্টের কথাগুলো বললে হয়তো নাদিয়া বুঝতো আর ওকে সান্ত্বনা দিত। ফোনে বলা যায় অবশ্য, কিন্তু এসব কথা ফোনে বলতে ইচ্ছা করছিল না মিতুলের। এক দৃষ্টিতে আকাশের মিটিমিটি তারাগুলোর দিকে তাকিয়ে মিতুল বিড়বিড় করে বলল, কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে মা? আজ তোমাকে ভীষণ প্রয়োজন ছিল মা, ভীষণ প্রয়োজন ছিল। আমার ভিতরটা আমি কাউকে দেখাতে পারছি না। আমি বারবার মনকে বুঝ দিতে চাই বাবার পছন্দের মানুষটাকে বিয়ে করতে, মনকে রাজি করতে পারছি না। কিন্তু মন যে কথা শুনছে না মা। আমি কি করব মা?
মন এমন অভদ্র কেন মা? মায়েরা তো সব জানে, তুমি নিশ্চয়ই জানতে, আমাকে বুঝতে। কেন চলে গেলে মা? বলো প্লিজ। চোখ বেয়ে অশ্রুরা ঝরে পড়ল টুপটাপ। কেউ জানলো না, কেউ দেখলো না। কষ্টেরা মিশে গেল রাতের অন্ধকারে। কতক্ষণ সময় পার হয়ে গেছে মিতুল জানে না। যখন পেছন থেকে পায়ের আওয়াজ পেল তখন পেছনে ফিরে তাকাবার ইচ্ছে করলো না। কোনো সারা শব্দ আসছে না দেখে মিতুল নিজেই বলে উঠল, কি বলতে এসেছিস তুতুল? বিয়ের দিন ফিক্সড হয়েছে? আশিক স্যার কোথায়? বিয়ের মিষ্টি কিনতে গেছেন নাকি বাবার সাথে? কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, কিছু বলছিস না কেন? বিয়ের মিষ্টি কেনা হচ্ছে না? বিয়ে করার খুব শখ দেখছে, চিন্তা নেই, সে ব্যবস্থাই হচ্ছে। আশিকের গলা স্বর শুনে মিতুল চমকে উঠল। এখানে কেন এসেছে এখন? তামাশা ওখানে দেখে শখ মেটেনি, আবার এখানে কেন? আপনি এখানে কেন? আপনার বন্ধুর বিয়ে, যান মিষ্টি বিলি করুন, আনন্দ করুন। আপনার বন্ধু কোথায়? তাকে দেখছি না কেন? আশিক এগিয়ে গিয়ে মিতুলের 2 হাত চেপে বারান্দার দেয়ালের সাথে ওকে আটকে দিল। মিতুল অগ্নি দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে বলল, হচ্ছে কি? ছাড়ুন, তুতুল চলে আসবে, কেউ দেখলে কি ভাববে? কিছু ভাববে না। মানে কি? আমার অন্য একজনের সাথে বিয়ে হতে যাচ্ছে, এই মুহূর্তে এসবের কি মানে? আপনি কিভাবে তো শিওর হলেন আমার পছন্দের মানুষকে আমি অতি সহজে অন্য কাউকে দিব? মোবাইল কই আপনার? জানি না। কেন? মোবাইল দিয়ে কি হবে? পাশের টেবিল থেকে মোবাইলটা হাতে নিল মিতুল। নিশানের মেসেজ, সেখানে লেখা, আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আজীবনের জন্য দিলাম আপনাকে। আঁচলে বেঁধে রাখবেন ওকে শক্ত করে, যেন কোথাও যেতে না পারে আপনাকে ফেলে। হারামিটা আপনাকে কষ্ট দেবে না প্রমিস করেছে। তবুও যদি দিয়ে ফেলে আমি আর আপনি মিলে ওকে একসাথে শাস্তি দিব, ওয়াদা। মিতুল চোখে জল ভরা দৃষ্টিতে আশিকের দিকে তাকালো। বদমাস লোকটা মিটিমিটি হাসছে। মিতুলের কাছে সব স্বপ্নের মতো লাগছে। এসব কি সত্যি কোনো ভ্রম না তো? মিতুলের এখনো মনে হচ্ছে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, নয়তো তার সাথে কোনো প্র্যাঙ্ক হচ্ছে। বাবা এত সিরিয়াস ছিল এই সম্বন্ধ নিয়ে, সেই সম্বন্ধ কিভাবে মুহূর্তেই বদলে যেতে পারে? মিতুলের অদ্ভুত দৃষ্টিতে তাকানো দেখে আশিক বলে উঠল, কি হলো, এখনো বিশ্বাস হচ্ছে না? বাবা রাজি হলো কিভাবে? কি বলেছেন আপনার বাবাকে? সে আপনার বাবার সাথে দেখা হলে বরং জেনে নেবেন। আপাতত ভালো মতো একটা ঘুম দিন। কাল আমাদের বিয়ে হচ্ছে সুন্দর এই গ্রামে, শান্ত পরিবেশে, ছোট্ট পরিসরে। ছিমছিম ভাবে বিয়ে করবো আমরা। আপনাকে বিয়ে করতে আমার বইয়ে গেছে। করব না আমি আপনাকে বিয়ে। আপনার মতো প্যাঁচামুখ রসকসীন লোককে বিয়ে করে জীবন ধ্বংসের কোনো মানেই হয় না। ও রিয়েলি? আপনি আমাকে বেচামুখে বললেন? কিভাবে? আপনি জানেন ভার্সিটি ক্যাম্পাসে আমার সাথে একটু কথা বলার জন্য কত মেয়ে মুখিয়ে থাকতো? কত মেয়ে এখন আমাকে টেক্সট করে, একটু অ্যাটেনশন চায়। আইডিয়া আছে আপনার? আহারে, কি না চেহারা, নাম রেখেছে পেয়ারা। বলি, মেয়েগুলো কি অন্ধ নাকি? আপনার মতো পেঁচামুখর অ্যাটেনশন চায়? হাহ, আয়না গিয়ে নিজের চেহারা দেখুন গিয়ে। আশিক মিতুলের কথায় এবার রেগে গেল। বলছে কি মেয়েটা? এত কাঠখড় পুড়িয়ে এই পর্যায়ে এসে এই মেয়ে এখন বেঁকে বসবে নাকি আবার? কি জ্বালা! দেখুন মেতুল, আমি প্যাচামুখে হই আর যাই হই, বিয়ে তো আপনার আমাকেই করতে হবে। অফিসের প্রথম দিন থেকে আপনি আমাকে হাড়ে হাড়ে জ্বালিয়েছেন। আপনার প্ল্যান করা ছিল বিয়েটা আপনি হতে দিবেন না, তাও আমাকে কিছু বলার প্রয়োজনই মনে করেননি। আমাকে কষ্ট দিয়েছেন, যন্ত্রণায় রেখেছেন, মজা পেয়েছেন খুব এসব করে। মিতুল প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি বিনা নোটিশে গ্রামে চলে আসার পর আমার প্রতিটা মুহূর্তে কিভাবে কাটছিল আমি বলতে পারবো না। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আমার কারণে আপনার। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম খুব। না বলছি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু যখন হুঁশ ফিরল আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম কি করতে যাচ্ছে আমি, যাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, তাকে না দেখে সারা জীবন কিভাবে কাটাবো? এ অসম্ভব। তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম নিশানকে সব জানানোর। ওকে ফোন করে সব জানালাম। আমার প্রাণের বন্ধু আমার কথা ফেলবে এ কোনোদিন হতে পারে না। তাই ওই সিদ্ধান্ত নিল আপনার বাবাকে বোঝানোর। আপনাকে বলতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম সবটা জয় করে এসে আপনাকে জানাতে। আশিক মিতুলের কাছাকাছি এগিয়ে এসে ওর 2 গালে হাত রেখে গাঢ় গলায় বলল, মিতুল প্রমিস, তোমাকে আমি আর চালাবো না, কষ্ট দেব না। প্লিজ আমাকে বিয়ে করো। তোমার আমার একটা সংসার হবে মিতুল, আমাদের ছোট্ট সংসার। 2-3টে ছোট্ট ছোট্ট ছানা হবে আমাদের। আর যদি তুমি চাও গোটা ফুটবল টিম বানাতে, তাতেও আমি রাজি। শুধু রাজি হয়ে যাও প্লিজ।
আশিকের লাগামহীন কথাবার্তা আর প্রথমবারের মতো ওর মুখে তুমি শুনে মিতুলের গাল লাল গোলাপি হতে শুরু করলো। সে আস্তে আস্তে বলল, আপনি এতটা অসভ্য হলেন কবে থেকে? চুপ করুন। আশিক আবারও বলল, আচ্ছা, তুমি যে কটা যাবে সে কটাই হবে, সব তোমার কথা মতো হবে। এবার বলো, ফাবিয়া ফাইরুজ মিতুল কি বিয়ে করবে আমাকে? প্লিজ। মিতুল ফিক করে হেসে দিয়ে বলল, সব আমার কথা মতো হবে? সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। ঠিক আছে। ঠিক আছে কি রাজি? হুম। তাহলে বলো ভালোবাসি। আহা, কত শখ! যান, অনেকক্ষণ এখানে এসে ঢুকে আছেন, সবাই কি ভাবছে বলুন তো? লাজ লজ্জায় কিছু নেই নাকি আপনার? আরে সবাই জানে আমি এখন হবু জামাই, কে আবার কি বলবে। আস্ত নির্লজ্জ। মিতু, হুম। তুমি তো সুন্দর কেন? প্রথমে যখন দেখেছি খেয়াল করিনি, এখন মনে হচ্ছে দিন দিন তুমি অপসর হয়ে যাচ্ছ। আচ্ছা একটু ঘুরো তো, চেক করি পিছনে আবার ডানা আছে নাকি, নাকি সত্যি মানুষ নাকি পড়ি। আশিকের কথা শুনে মিতুল হা হা করে হেসে উঠল। এই কি সেই লোক যে অফিসে যন্ত্রের মতো থাকতো? এত পরিবর্তন এই কয় মাসে কিভাবে সম্ভব? মিতুল আশিকের কপালে হাত রেখে বলল, আপনি সুস্থ আছেন তো? জ্বর টর হয়নি তো? কেন? না না, মনে হলো আপনি সত্যি আপনি তো, নাকি অন্য কেউ? আশিক কিছু বলার আগেই তুতুল হালকা কেসে বলে উঠল, আপা, আমি কিন্তু কিছু দেখিনি। তুতুলের আওয়াজ পেয়ে মিতুল আশিকের কাছ থেকে সরে এসে তুতুলের কাছাকাছি এসে বলল, কি দেখবি তুই? পাকা পাকা কথা বললে কান টেনে দিব কিন্তু। এইসব কি আপা? হবু দুলা ভাইয়ের সামনে এভাবে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি না করলে না। হ্যাঁ, যাই হোক, চলো, বাবা তোমাদের দুজনকে বাসর ঘরে ডেকেছে। আশিকের কাছে গিয়ে তুতুল বলল, ভাইয়া, সত্যি আপনি আপাকে বিয়ে করতে চান? একটা কথা বলি, আপা কিন্তু খুব ডেঞ্জারাস, আপনার লাইফ একেবারে হেল করে দিবে। তুতুলের কথা শুনে মিতুল চোখ রাঙানি দিল। আশিক সেদিকে তাকিয়ে হেসে তুতুলকে বলল, অলরেডি হেল করে দিয়েছে তোমার আপা, আসলে ডেঞ্জারাস। আশিকের কথার ভঙ্গিতে তুতুল হি হি করে হাসতে লাগলো। এদিকে মিতুল তাদের দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। শাওখাত সাহেবের সামনেই মিতুল বসে আছে, তার দৃষ্টিই মেঝে বরাবর। বাবার সামনে এই মুহূর্তে বসে থাকতে মিতুলের কেমন যেন লজ্জা ভয় সব কিছু মিলিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে। শাওখাত সাহেব এগিয়ে এসে মিতুলের মাথায় হাত রেখে বললেন, মা মিতুল, আমার শরীরটা ভালো যায় না সব সময়। সেই চিন্তা থেকে চেয়েছিলাম তোকে বিয়ে দিতে, তোকে নিজের সংসারে সুখী হতে দেখতে। তোর মা চলে যাওয়ার পর তুই আমাদের পরিবারটাকে সামলেছিস, জানি সামনেও তুই আমাদের সামলাবি, পাশাপাশি তোর নিজেরও একটা সুন্দর সংসারে গুছিয়ে নিবি। আমার এটাই ইচ্ছা মা। নিশান খুব ভালো ছেলে, আশিকও। আমি খুব ভাগ্যবান বাবা যে তার মেয়ের জন্য এমন সোনার টুকরোদের খুঁজে পেয়েছি। নিশান আমাকে সব খুলে বলেছে, এমন বন্ধুত্বও বেঁচে আছে তা দেখে অবাক হয়েছি। আমি জানি তুই সুখী হবি। আশিকের বাবার সাথে আমার কথা হয়েছে, তিনি কাল আসছেন। এখানেই আগদের কাজ সারতে হবে। তোর সম্মতি আছে তো মা? মিতুল ছলো ছলো চোখে বাবার দিকে তাকালো। তার বাবাটা এত ভালো কেন? সব বাবারাই কি এত ভালো হয়? মেয়ের নীরবতাকে সম্মতি বুঝে নিয়ে শওকত সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। মিতুল বাবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, সেই ছোটবেলার মতো। শওকত সাহেব চোখের পানি মুছে আশিকের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটি বড় ভালো বাবা, বড় ভালো। ওর অমর্যাদা করো না বাবা। তুতুল বাবা আর আপার দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল। তুতুলের দিকে তাকিয়ে আশিক ওর মাথায় হাত রেখে বলল, একদম কাঁদবে না, আমি চাই না আমার এই ছোট্ট পুতুল বোনটা কোনোদিন কাঁদুক। তোমার আপাকেও আমি কখনো কাঁদতে দেব না, প্রমিস। তুতুল কান্নামাখা চোখে আশিকের দিকে তাকিয়ে রইল অপলক, আর ভাবতে লাগলো তার জীবনের সবগুলো মানুষ এত চমৎকার কেন। ইমতিয়াজ সাহেব তার একমাত্র ছেলের বউকে দোয়া করতে নিজেই এসেছেন মিতুলদের বাড়িতে, সাথে তাহমিনাকেও নিয়ে এসেছেন। মিতুল যখন ঘোমটা দিয়ে তার সামনে এসে দাঁড়ালো, ইমতিয়াজ সাহেবের মনে হলো বহু বছর পর তার সামনে ঠিক আশিকের মায়ের মতো মায়াবী একটু মুখ তার সামনে এসে দৃশ্যমান হয়েছে। মন থেকে প্রাণ ভরে মিতুলকে দোয়া করতে ইচ্ছে হলো তার। ছলো ছলো চোখে মিতুলের মাথায় হাত রেখে বললেন, মা গো, আমার মেয়ে নেই, একটি মাত্র ছেলে। ছেলের মাও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বহুদিন হয়। আমার সংসারটা সব থেকেও কিছু ছিল না এতদিন, কিন্তু আজ মনে হচ্ছে আমার শূন্য পরিবারটা আবার পূর্ণ হতে চলেছে। একটা মেয়ের ভীষণ শূন্যতা ছিল আমার জীবনে, আজ সেই অভাবও পূর্ণ হয়ে গেল। তুমি আমার ছেলের বউ, পরে সবার আগে আমার মেয়ে, মনে থাকবে তো?
মিতুল আস্তে করে মাথা নাড়িয়ে বলল তার মনে থাকবে। শওকত সাহেবের হাত ধরে ইমতিয়াজ সাহেব বললেন, ভাই সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার এতদিন কোনো মেয়ে ছিল না, এখন আমার 2টা মেয়ে। আমরা 2 বাবা মিলে মেয়েদের দেখে শুনে রাখবো। শওকত সাহেব খুশিতে কেঁদে ফেললেন। তার বড় মেয়ের ভাগ্যে এত সুখ লেখা ছিল তিনি ভাবেননি। এ জগৎ বড়ই রহস্যময়। এখানে আপন পর হয়ে যায় মুহূর্তে, আবার পরও আপন হয়ে যায় আশ্চর্যজনকভাবে। ইমতিয়াজ সাহেব তুতুলকে কাছে ডেকে অনেক আদর করলেন। পুতুলের মতো সুন্দর এই বাচ্চা মেয়েটিকে আপন করে নিলেন মুহূর্তেই। এমন সুন্দর মুহূর্তগুলো আশিক দেখতে পেল না। সে বিয়ের কিছু কেনাকাটার জন্য নিশানের সাথে বেরিয়েছে। বিয়ের আয়োজনের জন্য নিশানও সকাল সকাল এসে হাজির হয়েছে। তাহমিনাও এ বাড়িতে পা দিয়েই কোমরে ওড়না বেঁধে কাজে লেগে পড়েছে। আসমা বেগমের সাথে রীতিমতো জোট বেঁধে বিয়ের কাজকর্ম করে যাচ্ছে সে। মিতুলকে দেখেই প্রথমে সে বলে উঠল, মিষ্টি আপা, আমি যে কত দোয়া করছি যেন আপনি আমার আশিক ভাইজানের বউ হয়ে আমাদের পাশে আসেন। আল্লাহ আমার কথা শুনছি আপা। মিতুল তাহমিনার কথার ভঙ্গিতে হেসে উঠল। মেয়েটিকে খুবই সুইট লাগে মিতুলের কাছে। ওই বাড়িতে তাহমিনার মতো একজন সারাক্ষণের সঙ্গী পেলে এটা ভেবেই মন ভালো হয়ে যাচ্ছিল। তুতুলের সাথে তাহমিনার পরিচয় পর্ব সেরেছে আরও আগে। তুতুলও এখন তাদের সাথে কাজকর্মে যোগ দিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাহমিনা আর তুতুলের মধ্যে ভীষণ ভাব হয়ে গেল। দুজনের বয়স কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে জমেছে বেশ। বাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যেই ভরে উঠতে শুরু করলো। আশেপাশের সব আত্মীয়রা চলে এসেছেন। বিয়ে যদিও খুব ছোট্ট পরিসরে হবে, তবুও বিয়ে তো বিয়েই। তাই যেটুকু না করলেই নয় সেটুকু ঠিকই হলো। মিতুলকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো তুতুল আর তাহমিনাকে। একটু পরে মিতুলকে সাজানো হবে। তার আগে মিতুল নিজের ঘাটে বসে চুল শোকাচ্ছিল। আসমা বেগম মিতুলের কাছে এসে বললেন, বড় ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পাচ্ছ মা। তারা খুবই ভালো মানুষ। তোমার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। তোমার মা থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। তার বড় মেয়ের আজ বিয়ে, নিশ্চয়ই তার খুশি হতো দেখার মতো। মিতুল আসমা বেগমের হাত ধরে বলল, চাচি, আজকে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, যাতে আমার মনটা ভালো হয়ে যায়। আসমা বেগম পরম মমতা ভরে মিতুলের মাথায় হাত রাখলেন আর মনে মনে বলতে লাগলেন, পরম করুণাময়, আপনি এই মায়াবী মেয়েটিকে সব সময় ভালো রাখিয়েন। কোনো দুঃখ যেন তাকে স্পর্শ না করে। অনেক সাধনার পরে এলো সেই মুহূর্ত। সন্ধ্যায় বিয়ে পড়ানোর আয়োজন করা হলো। মিতুল তার ইচ্ছা অনুযায়ী তার মায়ের বিয়ের শাড়ি পরেছে। ইমতিয়াজ সাহেব আশিকের মায়ের রেখে যাওয়া সমস্ত গয়না মিতুলকে বুঝিয়ে দিলেন। বড় শখ করে আশিকের বউয়ের জন্য এসব গয়না গড়িয়েছিলেন তিনি। মিতুলকে সেগুলো পরিয়ে দেওয়া হলো। মায়ের বিয়ের মেরুন বেনারসি শাড়ি আর সোনালি রঙের ওড়না পরে যখন মিতুল সম্পূর্ণরূপে বউ সাজে আবির্ভূত হলো, তার দিকে থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। আশিক তার হবু বউয়ের এমন রূপ দেখে বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল, রবীন্দ্রনাথ বোধহয় এমন কোনো মুহূর্তের কথা ভেবে লিখেছিলেন, বুকের মধ্যে বাঁচানো সুখের মতন ব্যথা। এই সুখের মতন ব্যথার সাথে যে পরিচয় আজ হলো, তার কোনোদিনও হয়নি। নিশান পাশ থেকে বলে উঠল, শালা হীরাকে কাজ ভেবে ভুল করেছিলি প্রথমে। তোকে হীরা চিনিয়েছি আমি। ক্রেডিট দে ক্রেডিট। আশিক নিশানের পিঠ চাপড়ে বলল, তাই তো তুই আমার প্রাণের বন্ধু। তোর কাছে আমি আজীবনের জন্য ঋণী হয়ে রইলাম। নিশান হেসে বলল, ঋণ বুঝি না, চিরকাল তোরা ভালো থাকিস, আমি এটাই চাই, আর কিচ্ছু না। হাত মেলালো দুই বন্ধু একে অপরের। তুতুল মিতুলকে বসার ঘরটার দিকে এগিয়ে নিতে নিতে বলল, আপা, তোমাকে যে কি সুন্দর লাগছে তুমি জানো? এত সুন্দর বউ আমি আর কখনো দেখিনি, তোমাকেই দেখলাম। তাহমিনা সাই দিয়ে বলল, ঠিক, তুতুল আপাকে টুকু এখন তোমার ভাবি। ভাবিকে কি যে মিষ্টি লাগতেছে। আশিক ভাইজান গো, আপনি জিতছেন। তুতুল হি হি করে হেসে উঠল তাহমিনার ছেলে মানসিকতায়। মিতুলের খুব হাসি পেলেও সে আপাতত হাসি চেপে রাখলো। বিয়ে পড়ানোর আগ মুহূর্তে মিতুলের মনে হলো এসব কিছুই বুঝি স্বপ্ন। শেষ মুহূর্তে এসে তার পছন্দের মানুষকে সে সারা জীবনসঙ্গী হিসেবে পাবে, এটা ধারণারও বাইরে ছিল। মনে পড়ে গেল প্রথম দিককার কথাগুলো। প্রথম দেখায় প্রচুর এগোওয়ালা রসকসহীন নিষ্ঠুর টাইপের রাম গরুরের ছানা মনে হয়েছিল যে মানুষটাকে, সেই আজ এই মুহূর্তে এসে পরম প্রিয়জন কিভাবে হয়ে গেল মিতুলের মাথায়ও আসছে না। ভালোবাসা বুঝি এভাবেই না বলে কয়েই হুটহাট এসে পড়ে। আশিকের মনের অবস্থা সে নিজেই বুঝতে পারছে না।
মিতুলকে পাশে পেয়ে আজ তার মনে হলো সে জীবনের সবচেয়ে বড় সম্পত্তি পেয়ে গেল। যে কোনো মূল্যে সে এই সম্পত্তির মর্যাদা আজীবন করে যাবে। নিজেকে নিজেই এই ওয়াদা করলো। বিয়ে পড়ানো শেষ হলো। বরকনেকে প্রাণ ভরে দোয়া করলেন উপস্থিত সবাই। মিতুলের ঘরটিতে আজ ওদের বাসর সাজানো হয়েছে। মিতুলকে আগেই পৌঁছে দেওয়া হলো ওর ঘরটায়। আশিক কিছুক্ষণ নিশানের সাথে বিয়ে সংক্রান্ত জরুরি কিছু কাজ সেরে যখন ঘরে প্রবেশ করেছে তখন প্রায় অনেক রাত। সারা দিনের ধকল শেষে সবাই যার যার মতো বিশ্রামে চলে গেছে। মিতুলের ঘরটায় এর আগেও যদিও সে এসেছে, আজ কেমন যেন ইতস্তত লাগলো আশিকের। ঘরের দরজার সামনে সে হালকা গলা খাকারি দিয়ে আসতে বলল, আসতে পারি? ভেতরে থেকে চুরির রিনিঝিনি শব্দ বাজলো একটু। রিনে রিনে গলায় মিতুল বলল, আসুন। আশিক ঢোকার সাথে সাথে মিতুল বলে উঠল, এত ভদ্র হয়ে গেলেন কবে থেকে? এর আগে যতবারই এসেছেন অনুমতি না নিয়ে এসেছেন, আজ অনুমতি নিচ্ছেন যে? এখন বিয়ে হয়েছে, দায়িত্ব বেড়েছে, তাই ভাবলাম অনুমতি নেওয়া আছে। ও আচ্ছা। আশিক বসলো মিতুলের বরাবর। মিতুলকে বিয়ের সময় সবার সামনে ভালো মতো দেখতে পারেনি, তাই এখন একটু ভালো করে দেখে নিল আশিক। অফিসে সব সময় ক্যাজুয়ালি সেজে থাকা মিতুলকে আজ বউ সাজে কোনো অপসরার চেয়ে কম মনে হলো না আশিকের। না, দিন দিন তার বউটার রূপ বেড়ে চলেছে। মহা চিন্তার বিষয়। বউকে খুব দেখে শুনে চোখে চোখে রাখা লাগবে। আশিককে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিতুলের কিছুটা অস্বস্তি লাগলো। কি দেখছে এমন করে? দেখছেন কি এত? দেখছে কিভাবে আমাকে বেচা মুখে বলে বিয়ে করে নিল। ভালো কথা মনে করেছেন। সেই দিন কি যেন বলেছিলেন, মেয়েরা আপনার অ্যাটেনশন চায়, টেক্সট করে। কই দেখি ফোনটা দিন তো আমাকে। কেন কেন? ও মা, মেয়েরা আপনার অ্যাটেনশন চাইবে আর আমি বসে বসে দেখব? খুঁজে খুঁজে ওইসব মেয়েদের ব্লক করব আমি। দিন ফোন দিন। ওরে বাপরে, এত জেলাস কবে থেকে হলো আমার বউ? আশিকের মুখে আমার বউ শব্দটা শুনে গা শিরশির করে উঠল মিতুলের। কি অধিকার খাতির বলছে আমার বউ। মেয়েরা টেক্সট করলে তোমার কি সমস্যা? তুমি তো আমাকে পাত্তাই দাওনি, বারবার রিজেক্ট করেছো। এই যে বিয়ে অবধি চলে গেল, এখনো ভালোবাসিটুকুও বলনি। এমন পাষাণ বউ জুটেছে কপালে আমার। কি? আমি পাষাণ? পাষাণ তো আমাকে বিয়ে করছেন কেন? ওসব মেয়েদের কাছেই যান। মিতুল একটু জোরে বলে ফেলায় আশিক ধরফর করে মিতুলের মুখ চেপে ধরে বিছানায় ফেলে বলল, এই চুপ, এত চিৎকার করে বলার কি আছে? সবাই শুনলে কি ভাববে যে বাসর ঘরে এরা ঝগড়া করছে? মিতুল মুখ দিয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুখ চেপে ধরে থাকায় শুধু আওয়াজ বেরোলো। আশিক হাত সরিয়ে নিতেই সে বলে উঠল, 100 বার বলবো, খারাপ লোক একটা আপনি। আমাকে এভাবে চেপে ধরেছেন কেন? নির্লজ্জ লোক, বেহায়া লোক। বাকিটুকু শেষ হলো না, ততক্ষণে মিতুলের খুব কাছাকাছি চলে এসে আশিক চোখ টিপে বলল, বেহায়ার কিছুই দেখেনি, তাতেই বেহায়া বলছো? সত্যি সত্যি এবার বেহায়া হইতে হবে? মিতুল বাকরুদ্ধ হয়ে গেল, কান গরম হয়ে গেল। মনে হচ্ছে দুই কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মিতুল আশিককে সরিয়ে অন্য পাশে যেতে নিলেই আশিক আবার দুই হাতে মিতুলকে চেপে ধরে বলল, মিতুল, অনেকদিন ধরে তোমার মুখে ভালোবাসির শব্দটা শোনার জন্য অপেক্ষা আছে, একবার বলবে প্লিজ? মিতুল চুপ করে রইল। আশিক আবারও বলল, প্লিজ একবার বলো প্লিজ। এত আকুলতায় সাড়া দিল মিতুল। আশিকের চোখে চোখ রেখে স্পষ্ট স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনার চেয়েও বেশি, অনেক অনেক ভালোবাসি। আশিকের মনে হলো সে রাজ্য জয় করেছে। শেষমেশ সেই কাঙ্ক্ষিত শব্দ শোনার ভাগ্য হলো। মিতুলের মাথায় হাত বুলিয়ে সে বলল, লিফটে তোমার সে কান্নামাখা ভীত মুখের মায়া পড়ে গিয়েছিলাম। সে মায়া আর জীবনে কাটাতে পারবো না। আমি ছিলাম অনেকটা মেঘের মতো, একাকী ভেসে চলছিলাম অজানা গন্তব্যে। আমার জীবনে তুমি ফুল হয়ে এসে সব রঙিন করে দিলে। মেঘ ফুলের প্রণয় পূর্ণতে পেল অবশেষে। অবশেষে তুমি এলে। থ্যাংক ইউ আমার জীবন আসার জন্য। মিতুলের কি হলো কে জানে, সে দুই হাত দিয়ে আশিকের গলা ছড়িয়ে ধরে বলল, একটা কথা বলবো? বলো। তুমি এত হ্যান্ডসাম কেন? তোমার প্রেমে পড়েছি। বলেই দুই হাতে নিজের চোখ দুটো ঢেকে নিল। আশিক থরাক করে লাফিয়ে উঠে বলল, হোয়াট? আমি কি সত্যি শুনলাম? বউয়ের মুখে তুমি? বউ আমার প্রেম পড়েছে? ফাইনালি স্বীকার করলো। ইয়াহু! মিতুল আরে আরে চুপ চুপ বলে আশিকের মুখ চেপে ধরল। তারপর,
তারপর শুরু হলো ভালোবাসার প্রহর, যে প্রহরের শুরু আছে কিন্তু শেষ নেই।